আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এসএসসির রসায়নের তৃতীয় চ্যাপ্টার, যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পদার্থের কণিকা সমূহ, অর্থাৎ প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এই তিনটা বিষয় জানাটা খুবই জরুরি। তুমি যদি সায়েন্স পড়ো বা কেমিস্ট্রি পড়ো এবং যদি এই তিনটা কণিকা সমূহ নিয়ে তোমার যদি ইনডেপথ অ্যানালাইসিস সহ যদি ধারণা না থাকে, তাহলে কেমিস্ট্রির তুমি কিছুই জানো না একরকম। তো ভাইয়া, আজকে আমরা পড়বো হচ্ছে পদার্থের এই কণিকা সমূহ নিয়ে একদম ডিটেলস আলোচনা করব, একদম ইনডেপথ আলোচনা করব। আজকের ক্লাসটা যদি তুমি পুরোটা সময় ভাইয়ার সাথে থাকো, তাহলে ইনশাল্লাহ এই টপিক থেকে যত সিকিউ বা এমসিকিউ আসবে তুমি পুরোটা কভার করতে পারবা। এবং যারা আগে করেছো ইনশাল্লাহ তারা দেখতে পারবে যে আগে তুমি কত কিছু এখান থেকে বোঝোনি, যেটা এই ক্লাসের মাধ্যমে তুমি শিখতে পারছো। ঠিক আছে, তাহলে ভাইয়া পুরোটা সময় আমি থাকবো তোমাদের নাজমুল ভাই তোমাদের সাথে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, ক্লাসটাকে আমি প্রথমত তিনটা জিনিসকে আলাদা আলাদা করে সেগমেন্টে ভাগ করেছি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং এর ভিতরে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আবিষ্কারক, সাল, অবস্থান, প্রতীক, আধানের প্রকৃতি, প্রকৃত আধান, আপেক্ষিক আধান, প্রকৃত ভর, আপেক্ষিক ভর এবং হাইড্রোজেনের তুলনায় ভর, প্রতিটা বিষয়কে আমরা প্রতিটা বিষয়ের ক্ষেত্রে অ্যানালাইসিস করে জানবো। তো যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসের ফলে একটার সাথে একটা তুলনা করে পড়ার ফলে বিষয়টা আমাদের ব্রেইনে সুন্দর করে মনে থাকবে। তো চলো ভাইয়া, তাহলে স্টার্ট করি আমরা। প্রথম দেখো, আবিষ্কারক। ইলেকট্রনের আবিষ্কারক কে? ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছেন জে জে থমসন স্যার, বিজ্ঞানী জে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কারক কে? বিজ্ঞানী জে জে থমসন বা জে জে থমসন স্যারও অনেক সময় বলা হয়। প্রোটনের আবিষ্কারক কে? বিজ্ঞানী রাদারফোর্ড। এটা তোমরা সকলেই জানো। বিজ্ঞানী রাদারফোর্ড। নিউট্রনের আবিষ্কারক কে? ভাইয়া, নিউট্রনের আবিষ্কারক হচ্ছে চ্যাডউইক। তাহলে আমরা কি কি জানলাম? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক নিয়ে জানলাম। প্রথম হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছেন জে জে থমসন স্যার, প্রোটনের আবিষ্কারক হচ্ছেন রাদারফোর্ড এবং নিউট্রনের আবিষ্কারক হচ্ছেন চ্যাডউইক। এরপরে আমরা যাই সাল। ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে কত সালে? 1897। ইলেকট্রন আবিষ্কার করা হচ্ছে 1897 সাল। প্রোটন আবিষ্কার করা হয়েছে 1911। এন্ড নিউট্রন আবিষ্কার করা হয়েছে 1932 সাল। তাহলে ভাই আবার রিপিট করি আমরা। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন স্যার 1897 সালে। প্রোটন আবিষ্কার করছেন রাদারফোর্ড 1911 সালে। এন্ড নিউট্রন আবিষ্কার করছেন চ্যাডউইক 1932 সালে। ব্যাস, দুইটা সেগমেন্ট আমাদের ক্লিয়ার হলো। এরপর অবস্থান। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে কোথায় অবস্থান করে সেটা দেখানোর জন্য আমরা একটু রাফ করি। একটা পরমাণুর ছবি আঁকি আমরা। দেখো, পরমাণুর কি থাকে ভাইয়া? একটা নিউক্লিয়াস থাকে এবং তার চারপাশে থাকে কি? কক্ষপথ আঁকলাম। এটা কি ভাইয়া? নিউক্লিয়াস। নিউক্লিয়াস সেন্টারে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এর চারপাশে যেটা, সেটাকে বলা হচ্ছে কক্ষপথ। কক্ষপথ। তাহলে সেন্টারে কি থাকে এবং কক্ষপথে কি থাকে সেটা আমরা একটু দেখি। সেন্টার হচ্ছে এটা, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং তার চারপাশে থাকে কক্ষপথ। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে ভাইয়া প্রোটন এবং নিউট্রন। কি থাকে ভাইয়া? প্রোটন প্লাস নিউট্রন। এবং কক্ষপথে থাকে কোথায়? থাকে কি? ইলেকট্রন। কক্ষপথে ইলেকট্রনগুলা এভাবে বিরাজমান থাকে। কথা বুঝতে পারছি? তাহলে একটা পরমাণুকে দুইটা অংশ ভাগ করা যায়। একটা হচ্ছে নিউক্লিয়াস এবং বাকি হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটা নিউক্লিয়াসের সেন্টারে থাকে। আর কক্ষপথে থাকে বেসিক্যালি ইলেকট্রনগুলো।
ইলেকট্রন। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি অবস্থান। ইলেকট্রনের অবস্থান কোথায় ভাইয়া? কক্ষপথ। কক্ষপথ। প্রোটনের অবস্থান কোথায়? নিউট্রনের অবস্থান কোথায়? নিউক্লিয়াস। ভেরি ইজি। নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস। হ্যাঁ, ক্লাসটা শুধু করলে হবে না, খাতা নিয়ে বসে সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখে সাথে সাথে নোট করতে হবে। পূর্ণাঙ্গ মনোযোগ থাকতে হবে, নোট করতে হবে। ভাই যদি নোট না করো, শুধু ভাইয়ের ক্লাস দেখো, তাহলে কিন্তু ভাই পারবা না। ওকে, নেক্সট দেখো নিউক্লিয়াস। প্রতীক, ইলেকট্রনের প্রতীক কি সেটা আমরা দেখি। ইলেকট্রন শব্দের শুরুতে কি আছে? ই আছে। সিম্পল খুবই। ইলেকট্রনের প্রতীক হচ্ছে স্মল ই। যেহেতু চার্জ ঋণাত্মক, সেইতে এর মাথার উপর একটা মাইনাস চিহ্ন দিতে হয়। দেন প্রোটনের প্রতীক কি? প্রোটন, এর প্রথম শব্দ কি? পি। সুতরাং এটা হবে কি? পি। এটা হবে পি। তবে এটাকে আরেকটা ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এইচ প্লাস। তাহলে কি লিখলাম ভাইয়া? প্রোটনকে দুইটা ভাবে প্রকাশ করা যায়, পি অথবা এইচ প্লাস। এইচ প্লাস কেন সেটা ব্যাখ্যা দিচ্ছি এখন। নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা যায়? নিউটনের প্রথম শব্দ কি? এন। তো ছোট হাতের স্মল এনটাকে আমরা ব্যবহার করব। এই যে, ঠিক আছে ভাইয়া, বুঝাতে পেরেছি। এখন প্রোটনকে এইচ প্লাস কেন বলা হয়, বা এইচ প্লাসকে কেন প্রোটন বলা হয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ভাইয়া, এইটা হচ্ছে এইচ প্লাস। এইচ প্লাস, এইচ প্লাসে এখানে তোমার প্রোটন কয়টা হিসাব করো। প্রোটনকে ধরলাম পি, এখানে প্রোটন হচ্ছে এইখানে একটা। প্রোটন কয়টা? একটা। বুঝতে পারছি? নিউট্রন কয়টা? নিউট্রন কয়টা ভাইয়া এখানে? নিউট্রন হচ্ছে শূন্য। কেন শূন্য ভাইয়া? এটার ভর সংখ্যা কত? 1। এটা আমরা জানি, হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1। তাহলে প্রোটন কত? অন, যেহেতু প্রোটন অন, আর ভর সংখ্যা যেহেতু অন, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা বের হয়। তাহলে নিউট্রন সংখ্যা কত? শূন্য। আমি বুঝাতে পারছি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা বের হয়। তাহলে নিউট্রন সংখ্যা কত এখানে? শূন্য। ইলেকট্রন কত ভাইয়া? ইলেকট্রন, এখানে ইলেকট্রন দেখতেছো? হাইড্রোজেন প্লাস, দ্যাট মিন্স হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করা হয়েছে। এখন হাইড্রোজেনে ইলেকট্রন থাকে কয়টা নরমালি? ইলেকট্রন থাকেও তো নরমালি একটাই। হাইড্রোজেনের প্রোটন যেহেতু একটা, নরমালি ইলেকট্রনও থাকে তখন একটাই। কিন্তু পরবর্তীতে যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে বা অন্য কাউকে দিয়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন তো তার নাই। তাহলে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন তার হচ্ছে শূন্যটা। তাহলে দেখো এইচ প্লাসের মধ্যে আমরা কি কি পেলাম? প্রোটন পেয়েছি, নিউট্রন পাই নাই, ইলেকট্রনও পাই নাই। তাহলে দেখো এখানে আছে কি? শুধু আছে শুধু প্রোটন। তাহলে আমি বলতে পারি এইচ প্লাসকে একটা প্রোটন বলা যায়, বা প্রোটন মানে এইচ প্লাস, বা এইচ প্লাস মানেই প্রোটন। বুঝতে পারছি? এইচ প্লাসকে কেন প্রোটন বলা হয় আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? এইচ প্লাসের ভিতরে প্রোটন থাকে হচ্ছে একটা, ইলেকট্রন আগে ছিল একটা, যেহেতু পরে এইচ প্লাস হয়ে গেছে, একটা ইলেকট্রন ত্যাগ করেছে, যার জন্য ইলেকট্রন হয়েছে শূন্য। আর নিউট্রন কত? এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দাও, তাহলে অন থেকে অন বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা হচ্ছে শূন্য। তাহলে নিউট্রন শূন্য, ইলেকট্রন শূন্য, প্রোটন একটা। তাহলে এটার আছে কি? শুধু প্রোটনই আছে। তাহলে আমি এটাকে প্রোটন নামেই তো অভিহিত করতে পারি। ভাইয়া আমি কি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে? তাহলে প্রোটন মানে কি? এইচ প্লাস। তাহলে দেখো প্রোটন মানে এইচ প্লাস, ইলেকট্রন মানে ই মাইনাস, এটা আমরা সহজে বুঝছি। প্রোটনের জন্য পি, এটা আমরা সহজে বুঝছি। নিউট্রনের জন্য এন, এটা আমরা সহজে বুঝতে পারছি। প্রোটনের জন্য এইচ প্লাস কেন সেটা আমরা আগে ক্লিয়ার ছিলাম না, আগে আমরা মুখস্থ করতাম। এখন আমি বুঝতে পারছি কিনা ভাইয়া প্রোটনের জন্য এইচ প্লাস কেন, সেটা ব্যাখ্যাটা আমি ভাইয়া পাশে দেখিয়ে দিয়েছি। আশা করি ভাইয়া তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। এরপর ভাইয়া দেখো আধানের প্রকৃতি। ইলেকট্রনের আধানের প্রকৃতি কি হবে?
আধানের প্রকৃতি ইলেকট্রনের জন্য, দেখো আমি আগে কিন্তু বলেছিলাম ই এর উপর কিন্তু মাইনাস ছিল, দ্যাট মিনস ইলেকট্রনের আধান মাইনাস, এটা আমরা সবাই জানি। তার মানে আধানের প্রকৃতি ইলেকট্রনের জন্য কি রকম? ঋণাত্মক। ঋণাত্মক। প্রোটনের জন্য কি রকম? প্রোটনের জন্য ধনাত্মক, এটা আমরা সবাই জানি। প্রোটনের জন্য কি? ধনাত্মক। নিউট্রনের আধান কি ভাইয়া? নিউট্রনের কোনো আধান নাই। নিউট্রন কোনো আধান নেয় না, তাহলে নিউট্রন কি? নিউট্রন নিউট্রাল বা নিরপেক্ষ। তার মানে আমরা পেলাম কি? আধানের প্রকৃতিতে ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, প্রোটনের আধান কত? ধনাত্মক, এবং নিউট্রনের আধান হচ্ছে নিরপেক্ষ। এখন প্রকৃত আধানে আসি। আমরা আধানের প্রকৃতি জানলাম, যে আধানের প্রকৃতি কিরকম, ধনাত্মক না ঋণাত্মক নাকি আধান নাই, এইটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা জানবো প্রকৃত আধান, প্রকৃতপক্ষে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের আধানটা কত সেটা আমরা ক্লিয়ার করব। প্রকৃত আধানের মানটা হচ্ছে, দেখো ইলেকট্রন হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আধানের একক যেহেতু কুলম্ব। আর যেহেতু ইলেকট্রনের আধানের প্রকৃতি কি? ঋণাত্মক, এই জন্য আগে আসবে একটা মাইনাস। ভাই আমি কি বুঝাতে পেরেছি? ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, আধানের একক হচ্ছে কুলম্ব, এই জন্য দিয়েছি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর ইলেকট্রনের আধানের প্রকৃতি যেহেতু ঋণাত্মক, এই জন্য আগে মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে ওভারঅল আসলো কি? -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। প্রোটনের জন্য কি? প্রোটনের জন্য সেম আধান, শুধু প্রোটন কি ধনাত্মক, এই জন্য ওর আগে প্লাস আসবে। তাহলে এটা ভাই কি হবে? 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। যেহেতু প্রোটন ধনাত্মক, আমরা আগেই বলেছি ধনাত্মক প্রকৃতি, এই যে দেখো ভাইয়া, তাহলে এটা হবে কি? প্লাস। বুঝাতে পেরেছি? তাহলে নিউট্রনের আধান কি ভাইয়া? নিউট্রনের আধান আমরা আগেই বলেছি নিউট্রন আধান নিরপেক্ষ। তার মানে কি? নিউট্রন সে আধান নেয় না। তা আধান নেয় না মানে কি? আধান নেয় না মানে তার মানে হচ্ছে আধান হচ্ছে শূন্য। তো ভাই আমি বুঝাতে পেরেছি? ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, প্রোটনেরও 1.6 ইন্টু 10⁻19। তফাৎটা কোথায়? প্রোটন যেহেতু ধনাত্মক, এই জন্য আধানের আগে প্লাস, আর ইলেকট্রন যেহেতু ঋণাত্মক, এই জন্য আধানের আগে মাইনাস। আর আধানের একক যেহেতু কুলম্ব, এই জন্য আমরা কুলম্ব দিয়ে দিয়েছি। আর নিউট্রনের জন্য আধানের কোনো মান নাই, নিরপেক্ষ যেহেতু আধানের মান শূন্য। গেল। এরপর আসি আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানটা ভাইয়া একটু বোঝার আছে। আপেক্ষিক আধানটা বিষয়টা কি একটু দেখাই। আপেক্ষিক মানে, আপেক্ষিক যদি কোনো কোথাও যদি উল্লেখ থাকে, আপেক্ষিক যদি কোথাও উল্লেখ থাকে, তার মানে ধরে নিবা যে কারো না কারো সাপেক্ষে, কারো না কারো সাপেক্ষে। তাহলে আমি বললাম কি ভাইয়া? আপেক্ষিক মানে কারো না কারো সাপেক্ষে। আগে ছিল প্রকৃত আধান, মানে ওর নিজেরই একদম চার্জ কত, ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন নিজের চার্জ কত একদম। এখন হচ্ছে আপেক্ষিক মানে অন্য কারো সাপেক্ষে। আমরা দেখতেছি একটু বিষয়টা কি। আপেক্ষিক মানে যদি বলে, আপেক্ষিক মানে কি ভাইয়া? আপেক্ষিক মানে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে বিবেচনা আর কি। দেখো আমি এটাকে তোমাকে সরাসরি মানটা দিয়ে বলে দিতে পারতাম, যেটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই ভাইয়া, বইতে এরকম দেয়া আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। আমি কিন্তু সেটা না বলে তোমাদেরকে কিন্তু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা হয়তো অন্য স্যারের কাছে পড়ছো, সেখানে হয়তো বলছে মুখস্থ করতে হবে, হয়তো স্যার নিজেও ঠিক মতো জানে না। কিন্তু তুমি যদি এই ক্লাসটা করো ইনশাল্লাহ, তাহলে তুমি বিষয়টা বুঝে পড়তে পারবে যে কোথা থেকে আসলো। তুমি ভাই সায়েন্সের স্টুডেন্ট, তুমি যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার না হয়, সামনে এইচএসসিতে যখন উঠবা, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন কিন্তু ঠিকমতো ভালো গ্রোথ করতে পারবা না। তোমার সায়েন্সের যদি বেসিক দুর্বল থাকে, দেখা যাবে তুমি এইচএসসির কনসেপ্টগুলো ধরতে পারবা না ঠিকমতো। এই জন্য ভাই প্রত্যেকটা বিষয়কে একদম বেসিক থেকে বোঝার দরকার। আচ্ছা, যেখানে ছিলাম হচ্ছে আপেক্ষিক আধানের এই জায়গায়। আপেক্ষিক আধান মানেই হচ্ছে কোনো কিছু সাপেক্ষে। তার মানে ইলেকট্রনের যখন আপেক্ষিক আধান নির্ণয় করব, কোনো কিছু সাপেক্ষে হবে, প্রোটনের কোনো কিছু সাপেক্ষে হবে, নিউট্রনের কোনো কিছু সাপেক্ষে হবে, একদম নিজের যেটা সেটা না, কোনো কিছু সাপেক্ষে। এখন কোনটার সাপেক্ষে হয়? আপেক্ষিক আধান। মনে রাখবা এইখানে আপেক্ষিক যত বিষয় আছে প্রত্যেকটা প্রোটনের সাপেক্ষে ধরা হয়। কার সাপেক্ষে ধরা হয়েছে বলছি ভাইয়া? প্রোটনের সাপেক্ষে।
তাহলে এই আপেক্ষিক আধান যেটা নির্ণয় করব, ধরো ইলেকট্রনটা নির্ণয় করব, কার সাপেক্ষে নির্ণয় করব? প্রোটনের সাপেক্ষে। আবার প্রোটনটা নির্ণয় করব, কার সাপেক্ষে নির্ণয় করব? প্রোটনের নিজের সাপেক্ষে। নিউট্রনটা নির্ণয় করব, কার সাপেক্ষে নির্ণয় করব? নিউট্রনের নিজের সাপেক্ষে, সরি প্রোটনের সাপেক্ষে। মানে আমি আবার একটু বলি, আপেক্ষিক আধানটা আমি নির্ণয় করব হচ্ছে প্রোটনের সাপেক্ষে, প্রোটনেরটাও প্রোটনের সাপেক্ষে করব, নিউট্রনেরটাও প্রোটনের সাপেক্ষে করব, ইলেকট্রনেরটাও প্রোটনের সাপেক্ষে করব। এখন কিভাবে বের করব ভাইয়া? প্রশ্ন আসতে পারে। বের করব হচ্ছে যার সাপেক্ষে হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। কি বললাম ভাইয়া? যার সাপেক্ষে হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা নোট তুলে নাও। যার সাপেক্ষে হবে, যার সাপেক্ষে হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন কার সাপেক্ষে করতেছি? প্রোটনের সাপেক্ষে। তাহলে এখন তুমি হিসাব করো, আপেক্ষিক আধান প্রোটনের সাপেক্ষে নির্ণয় করবো। দ্যাট মিন্স এই যে ইলেকট্রনের যে প্রকৃত আধান আছে এইটাকে প্রোটনের আধান দ্বারা ভাগ করব, প্রোটনের আধান দ্বারা ভাগ করব। তাহলে হিসাব করো প্রকৃত ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, দেখো। অতএব তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? ইলেকট্রনের আপেক্ষিক আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান আমি বলছি কি ভাইয়া, যখনই আপেক্ষিক বলবো প্রোটনের সাপেক্ষে করব, তো যার সাপেক্ষে কি বলছি ভাইয়া, যার সাপেক্ষে সেটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে ইলেকট্রনের আপেক্ষিক আধান কারটার সাপেক্ষে করব? প্রোটনের সাপেক্ষে, এবং যার সাপেক্ষে সেটা ভাগ যাবে, তাহলে প্রোটনটা নিচে যাবে। তার মানে নিচে আসবে হচ্ছে প্রোটনের আধান, উপরে যাবে কে? যারটা নির্ণয় করতেছি, ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান। তাই এখন তাহলে তুমি হিসাব করো, আপেক্ষিক আধান ইলেকট্রনটা আমরা নির্ণয় করতেছি, তাহলে প্রোটনের আধানটা এটা কত? 1.6 × 10⁻19, সেটা দ্বারা ভাগ দাও। নিচে কত? 1.6 × 10⁻19 কুলম্ব। এটা কি প্লাস? উপরে কি ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻19 কিন্তু মাইনাস। তাহলে কত? 1.6 × 10⁻19 কুলম্ব, আগে একটা মাইনাস। তাহলে তুমি হিসাব করো, এইটা এটা কাটাকাটি যায় না, প্লাস মাইনাসে কত? মাইনাস। দ্যাট মিন্স কত? -1। তাহলে -1টা কি বের হলো ভাইয়া? ইলেকট্রনের আপেক্ষিক আধান। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক আধানটা কত ভাইয়া? -1। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে প্রোটনেরটা কি হবে? প্রোটনেরটা কি হবে? প্রোটনের আপেক্ষিক আধানটা হবে কত? প্রোটনের সাপেক্ষে করব, দ্যাট মিন্স প্রোটনের আধান দ্বারা এটাকে ভাগ দিব। তো প্রোটনের আধান এইটাই, এটা দ্বারা যদি এটাকেই ভাগ দেই তাহলে কত বের হয়? 1 বের হয়। আর প্লাসে প্লাসে প্লাস, দ্যাট মিন্স এটা কত বের হবে? +1। বুঝাতে পেরেছি? আর যদি নিউট্রনেরটা বের করতে চাই, নিউট্রনেরটা বের করব কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে। প্রোটনের সাপেক্ষে যদি আমি করি তাহলে নিউট্রনের যে চার্জ 0, এটাকে ভাগ করব কি দ্বারা? এই প্রোটনের চার্জ দ্বারা ভাগ করব, কারণ যার সাপেক্ষে সেটা নিচে যাবে। তাহলে নিউট্রনেরটা যেহেতু বের করব, ওটা উপরে যাবে, প্রোটনের সাপেক্ষে, এজন্য এই চার্জটা নিচে যাবে। তাহলে যদি 0কে কোনো কিছু দ্বারা ভাগ করো তাহলে কি হয়? 0ই হয়। তাহলে এখানে কি হবে? নিউট্রনের চার্জকে যদি প্রোটনের চার্জ দ্বারা ভাগ করো তাহলে এখানে কত আসবে? 0। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? তোমরা হয়তো আগে বিষয়গুলো মুখস্থ করছো, আপেক্ষিক আধান প্রোটনের +1, ইলেকট্রনের -1, নিউট্রনের 0। এখন কিন্তু তোমরা বিষয়টা কনসেপ্ট বুঝে পড়বা। এখন আশা করি আমি তোমাদের এই কনসেপ্টটা বুঝাতে পেরেছি। আরেকবার যদি একটু রিপিট করি, আপেক্ষিক যখনই বলবে কারোর জন্য তখনই বুঝে নিবা কার সাপেক্ষে। সহজ কথা, কার সাপেক্ষে। তো আপেক্ষিক আধান আমি নির্ণয় করতেছি কার? ইলেকট্রনটা। প্রথমে নির্ণয় করতেছি ইলেকট্রনের। তাহলে কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে। তার মানে ইলেকট্রনের চার্জকে প্রোটনের চার্জ দ্বারা ভাগ করব। তো ইলেকট্রনের আধান ভাগ হচ্ছে প্রোটনের আধান। তো সেম জিনিসকে যদি ভাগ করি, প্লাস মাইনাস -1 বের হয়েছে। এখন প্রোটনের আপেক্ষিক আধানটা যখন বের করব, প্রোটনের সাপেক্ষেই তো বের করতেছি, তাহলে প্রোটনের আধান দ্বারা ভাগ করব, মানে এইটার আধান দ্বারাই ভাগ করব, প্রোটনের আধান দ্বারাই ভাগ করব। তাহলে বের হবে কত? এটাকে যদি এটা দ্বারাই ভাগ করি তাহলে বের হবে কত? কাটাকাটি গেলে +1। আবার একইভাবে যদি নিউটনের চার্জকে যেহেতু প্রোটনের সাপেক্ষে বের করব, প্রোটনের আধানের সাপেক্ষে যদি আমি ভাগ দিই, আধানটা যদি নিচে দিই, তাহলে 0কে যে কোনো কিছু দ্বারা ভাগ দিলে 0ই আসে। আমি আশা করি তোমাদের জন্য
বোঝাতে সক্ষম হয়েছি। এরপর আসি ভাইয়া প্রকৃত ভর। প্রকৃত ভর কত? প্রকৃত মানে বুঝবা যে নিজের একদম। আগে আমরা পড়ছি প্রকৃত আধান, এবার পড়ছি প্রকৃত ভর। প্রকৃত ভর মানে কি ভাইয়া? নিজের। আচ্ছা, তাহলে প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 into 10 inverse 30 কেজি। 9.11 into 10 inverse 30 কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। প্রোটনের প্রকৃত ভর কত ভাইয়া? প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 into 10 inverse 27 কেজি। 1.673 10 inverse 27 কেজি। নিউট্রনের কত? নিউট্রনের এটা নিউট্রনের সেম, শুধু 3 এর জায়গায় 5 হবে। 1.675 into 10 inverse 27 কেজি। তাহলে আমি কি পেলাম? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 into 10 inverse 31 কেজি। প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 into 10 inverse 27 কেজি। আর নিউট্রনের ভর কত? 1.675 into 10 inverse 27 কেজি। তাহলে প্রোটন আর নিউট্রনের মধ্যে তফাৎটা কোথায়? জাস্ট এইখানে জাস্ট 3 ছিল, এখানে জাস্ট 5, খুবই স্লাইটলি একটু ডিফারেন্স। নিউট্রনেরটা সামান্য একটু বেশি। ঠিক আছে ভাইয়া? বুঝাতে পেরেছি আশা করি। এখন এটা কেজিতে দেয়া আছে, তুমি যদি গ্রামে নিতে চাও অবশ্যই গ্রামে নিতে পারবা। কিভাবে নিবা? 1 কেজি সমান 1000 গ্রাম। তুমি যদি এটাকে 1000 দ্বারা গুণ করো তাহলে গ্রামে চলে যাবে। 1000 দ্বারা গুণ করো, 1000 দ্বারা গুণ করো, তাহলে ইজিলি সেটা গ্রামে চলে যাবে। আচ্ছা, ওকে। আপেক্ষিক ভর, এখন আমরা দেখব আপেক্ষিক ভর। প্রকৃত ভর আমরা দেখলাম, আপেক্ষিক ভর কত আসে তাইলে? আপেক্ষিক মানে আমি কি বলছিলাম মাত্রই, যে আপেক্ষিক ভর মানেই হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে। দেখো এখন আপেক্ষিক আদান হোক বা ভর হোক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে। এখানে সাপেক্ষে কোনটা? বেসিক্যালি প্রোটনের সাপেক্ষে। আমরা যখন আগে আপেক্ষিক আদানের সময় করছি তখনও কোনো কিছু সাপেক্ষে করছি, আপেক্ষিক ভরের ক্ষেত্রে কোনো কিছু সাপেক্ষে করছি। আর সাপেক্ষ মানে কি? সেটা দ্বারা ভাগ, তো সিম্পল। তো ইলেকট্রনটা যখন আপেক্ষিক ভরটা বের করব, কার সাপেক্ষে করতেছি? প্রোটনের সাপেক্ষে। তাহলে প্রোটনের যে ভর আছে এই ভর দ্বারা ইলেকট্রনের সেই ভরকে ভাগ করতে হবে। আমি বুঝাতে পেরেছি হয়তো বা। আপেক্ষিক ভর, তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত বের হবে? যদি করি ইলেকট্রনের আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর কার সাপেক্ষে নির্ণয় করতেছি? প্রোটনের সাপেক্ষে। তার মানে প্রোটনের ভরটা নিচে যাবে, প্রোটনের ভর। কারটা নির্ণয় করতেছি? ইলেকট্রনেরটা। তাহলে ইলেকট্রনের ভরটা উপরে যাবে, ইলেকট্রনের ভর। বুঝতে পারছি? এখন প্রোটনের ভর কত দেখো? 1.673 into 10 inverse 27 কেজি। আর ইলেকট্রনটা কত? 9.11 into 10 inverse 31 কেজি। এখন ভাই এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা বের হয়ে আসবে। চলো ক্যালকুলেশন করে দেখি কত বের হয় এটা। 9.11 into 10 inverse 31 ভাগ 1.673 দেখো এটা মান হচ্ছে 5.4 into 10 inverse 4। কত মান বের হলো? 5.4 into 10 inverse 4। এইটা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর। কিন্তু এখানে ব্যাপার আছে ভাইয়া, এই মানটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এই মানটাকে যদি ক্যালকুলেশন করে দেখো, দেখবে এই মানটা একদম শূন্যের কাছাকাছি। কতর কাছাকাছি? একদম শূন্যের কাছাকাছি। তাহলে এটাকে আমি একরকম শূন্যই বলতে পারি। এটাকে তুমি ক্যালকুলেশন করবা,
ক্যালকুলেশন করলে দেখবে এটার মান হবে 0.000000 এরকম। তো এখন শূন্যের পর যদি 5টা শূন্য আসে, 3টা শূন্য আসে, 4-5টা শূন্য আসে, সেক্ষেত্রে তুমি কি সেটাকে খুব বেশি বিবেচনা করবা? এটাকে শূন্য, সেটাকে তো শূন্যই বলা যায়, তাই না? সেটি আমরা লিখবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? শূন্যের কাছাকাছি। এই চিহ্নটা দ্বারা নিয়ার অ্যাবাউট বোঝায়, মানে কাছাকাছি, এটা বোঝায়। তাহলে 5.4 × 10⁻⁴, যেটা হচ্ছে শূন্যের কাছাকাছি, এজন্য এরকম নিয়ার অ্যাবাউট চিহ্ন আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এখন প্রোটনের আপেক্ষিক ভর কত? প্রোটনের আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর মানে কি? প্রোটনের সাপেক্ষে তো নির্ণয় করতেছি। তাহলে প্রোটনের সাপেক্ষে প্রোটনের আপেক্ষিক ভর, তার মানে প্রোটনের ভরকে প্রোটনের ভর দ্বারাই ভাগ করব। বুঝতে পারছি? তাহলে এখানে যদি আমি ভাগ করি, তাহলে এখানে কত বের হবে? 1 বের হবে। এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে 1 বের হবে না? একইভাবে নিউটনের ক্ষেত্রে কার সাপেক্ষে বের করব? প্রোটনের সাপেক্ষে। তাহলে প্রোটনের ভর এইটা দ্বারা নিউটনের ভরকে আমি ভাগ করব। সিম্পল বিষয়। এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, দেখো এইটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? এই 3 আর এই 5, এটা ছাড়া কোনো তফাৎ আছে? কোনো তফাৎ, ডিফারেন্স কিন্তু নাই। তার মানে এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, ওই একই আসবে। এই যে এক, সেই একই আসবে বলতে গেলে। ঠিক আছে, ভাগ করে দেখো ভাইয়া। তাহলে আমি কি পেলাম? আপেক্ষিক ভরটা কি রকম ভাবে নির্ণয় করব? সেম, আপেক্ষিক মানেই কোনো কিছুর সাপেক্ষে বিবেচনা। এখন যখনই যা আপেক্ষিক বলবে, তার মানে যার সাপেক্ষে সেটা দ্বারা ভাগ হবে। তাহলে এখানে আমরা প্রোটনের সাপেক্ষে নির্ণয় করতেছি, যার ফলে এইখানে ইলেকট্রনের আপেক্ষিক ভর যখন নির্ণয় করব, ইলেকট্রনের ভরকে প্রোটনের ভর দ্বারা ভাগ করছি, কারণ প্রোটনের সাপেক্ষে তো প্রোটনের ভর নিচে, এই পর্যন্ত ইলেকট্রনের ভর ভাগ করেছি। ভাগ করলে আলটিমেটলি হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা বের হয়ে আসছে। এরপর যদি আমি প্রোটনেরটাও বের করতে চাই, প্রোটনের ক্ষেত্রে প্রোটনের সাপেক্ষে যেহেতু প্রোটনের ভর দ্বারাই ভাগ হবে, তো প্রোটনের ভর মানে এইটা দ্বারাই এইটাকে ভাগ হবে। তাহলে কত বের হবে? 1। নিউট্রনের ক্ষেত্রে এইটা দ্বারা ভাগ করবো, কারণ প্রোটনের সাপেক্ষে এটা দ্বারা ভাগ করলে এই সেম এটাকে যদি দেখবা যে 1ই বের হয়েছে। তাহলে আলটিমেটলি বের হলো কত? প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের 1 এবং ইলেকট্রনের কিন্তু বলা যায় শূন্যের কাছাকাছি। এটা হচ্ছে কথা। তো এখন এইগুলো হয়তো তুমি আগে মুখস্থ করছো, হ্যাঁ এখন তুমি পড়ছো, কিন্তু বুঝে এখন তুমি পড়তেছো। ডিফারেন্সটা এটা, আগে হয়তো তুমি কিছুই বুঝো নাই, মুখস্থ করে ফেলছো। হ্যাঁ, তাহলে তোমার হয়তো বা এসএসসিটা কভার হয়ে যেত, এমসিকিউ তুমি দেখাতে পারতো। কিন্তু তুমি অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট, তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না যে জিনিসটা কোথা থেকে আসলো। তোমাকে কোশ্চেন করতে পারতে হবে যে জিনিসটা কেন হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো। ঠিক আছে, শুধু মুখস্থ করে ফেললে হবে না, তাহলে সায়েন্সের কনসেপ্ট ভালো ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 5.4 ইন্টু 10⁻⁴, যেটা হচ্ছে শূন্যের কাছাকাছি। বুঝতে পারছি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমাদের শুধু বাকি আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় ভর। হাইড্রোজেনের তুলনায় ভরটা আমরা কিভাবে বের করব দেখি। দেখ, এখানে আমরা তুলনা করতে আসছি আর কি। ঠিক আছে, দেখো এটাকে আমি মুছে দিই। আমরা বের করবো কি হাইড্রোজেনের তুলনায় ভর। তাইলে হাইড্রোজেনের ভরের তুলনায় অন্যদের ভরগুলো বের করবো। তাহলে অবশ্যই হাইড্রোজেনের ভরটা তো আগে জানতে হবে হাইড্রোজেনের ভরটা কত, সেটা আমরা বের করবো কিভাবে। দেখো ভাইয়া, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে দেখো, একটা যখন পরমাণু থাকে এরকম, ধরো এই একটা পরমাণু, এই হচ্ছে নিউক্লিয়াস। এই পরমাণুর মোট ভর হয় কত? ধরো এই পরমাণুর মোট ভর হয় কত? এই আশেপাশে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর ভর প্লাস হচ্ছে নিউক্লিয়াসের ভর, বলা যায় না? তাইলে আমি বলতে পারি ইলেকট্রনের ভর যোগ হচ্ছে নিউক্লিয়াসের ভর, বলতে পারি নিউক্লিয়াস। এখন একটা জিনিস ভাই খেয়াল করো, ইলেকট্রনের ভর, দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর কোথায়? ইলেকট্রনের আপেক্ষিক ভর দেখো প্রোটন আর নিউট্রনের সাপেক্ষে একদম শূন্যের কাছাকাছি না? এইখানে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন আর নিউট্রন তো থাকে। এটাকে আমি এভাবে লিখতে পারি না, এমই যোগ এখানে কি প্রোটনের ভর যোগ হচ্ছে নিউট্রনের ভর, প্রোটনের ভর যোগ হচ্ছে নিউট্রনের ভর। তো এখন
তাহলে ইলেকট্রনের ভর যোগ হচ্ছে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। আচ্ছা গেল। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, প্রোটনের যে ভর ছিল 1 আর নিউট্রনের ছিল 1, তার সাপেক্ষে ইলেকট্রনের ভর ছিল কত? 0 0 কিন্তু 0। বুঝতে পারছি? মানে যেই অবস্থায় প্রোটন এবং নিউট্রনের ভর থাকে 1, সেই অবস্থায় ইলেকট্রনের ভর থাকে 0। দ্যাট মিন্স আমরা ধরতে পারি যে এই দুইটার সাপেক্ষে ইলেকট্রনের ভর খুবই নগণ্য, খুবই 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 নগণ্য, যেটা বিবেচনা করার মতো না। বুঝতে পারছি? তার মানে আমি বলতে পারি যে এখানে তোমার মূলত এমই বা ইলেকট্রনের ভর এর চাইতে তোমার কি বলে, এটা কি এমপি যোগ এমএন, তার মানে হচ্ছে মোট নিউক্লিয়াসের ভর। তার মানে ইলেকট্রনের ভরের চাইতে এই দুইটার ভর অনেক বেশি বড়। তার মানে ইলেকট্রনের ভরটা খুবই ছোট, ইলেকট্রন ভরটা খুবই ছোট। তাহলে এইটা যদি এইটার তুলনায় খুবই ছোট হয়, ধরো এইটার ভর হচ্ছে 5 লাখ, এইটার ভর হচ্ছে 1 কেজি, তখন কি তুমি বললো 5 লাখ 1 কেজি? তো 1 কেজি ওটা অনেকটা বিবেচনায় আসে না। বুঝতে পারছি? তার মানে ইলেকট্রনের ভরটা যদি এখানে খুবই নগণ্য, একদম শূন্যের কাছাকাছি, দ্যাটস ওয়াই এইখানে এম এর মান হবে কত? 0। তাহলে মোট ভরটা আসবে কত? মোট ভর এম এর মান যদি 0, 0 যোগ এমপি যোগ এমএন, এমপি যোগ এমএন। আমি আশা করি বুঝাতে পারছি। তাহলে এখানে কি এমপি যোগ এমএন গেল। তার মানে যে কোনো একটা পরমাণু, এটা আমি যে কোনো একটা পরমাণু ধরছি, যে কোনো একটা পরমাণুর মোট ভর হবে হচ্ছে তার প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, এক কথা তার নিউক্লিয়াসের ভর। তার যে আশেপাশে ইলেকট্রন আছে সেটা ভরটা অনেকটা বিবেচনায় নেওয়ার মতোই না, কারণ ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য। তার মানে নিউক্লিয়াসের যে ভর সেটাই এক রকমের প্রোটনের ভর। আমি বুঝতে পারছি। এখন প্রোটনের ভর আর নিউট্রনের ভর এটা। এখন এই বিষয়টা যদি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বের করি, যদি আমি একটু হাইড্রোজেনের ক্ষেত্রে বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো এই বিষয়টা যদি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতে চাই যে হাইড্রোজেনের ভরটা কত, এটাই আমাদের কিন্তু মূল টার্গেট ছিল। তো হাইড্রোজেনের প্রতীক কিরকম? এরকম। তো এখানে প্রোটন কয়টা? এখানে প্রোটন হচ্ছে একটা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রনও একটা। প্রোটন যেহেতু একটা, ইলেকট্রন একটাই থাকবে, কারণ যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে ইলেকট্রন ত্যাগ না করা পর্যন্ত। যতক্ষণ না ইলেকট্রন ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে ইলেকট্রন কয়টা এখানে? একটা। ইলেকট্রন কয়টা? একটা। আচ্ছা, এখানে নিউট্রন কয়টা? আমি আগেই বলছি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা এই দুটোকে যদি তুমি বিয়োগ করো তাহলে নিউট্রন সংখ্যা বের হয়। তাহলে নিউট্রন কত? 0। নিউট্রনের সংখ্যা কত ভাইয়া? 0। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া? নিউট্রনের সংখ্যা হচ্ছে 0। তাইলে আমার আলটিমেটলি হাইড্রোজেনের ভরটা বের হয় কত? দেখো, হাইড্রোজেনের ভরের কি সূত্র পাইছিলাম? এমপি যোগ এমএন, প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টি। তাহলে এমপি যোগ এমএন। তাহলে হাইড্রোজেনের প্রোটন কয়টা? একটা। তো একটা প্রোটনের ভর। আর এমএনটা মানে কি? নিউট্রনের ভর। নিউট্রনের ভর। তো নিউট্রন তো নাই, নিউট্রন তো তার কিন্তু নিউট্রন নাই। নিউট্রন যেহেতু নাই তাহলে এমএন থাকবে কিভাবে? আমার যদি কোনো কিছু নাই থাকে তাহলে আমি সেটার ভরটা কিভাবে পরিমাপ করব? তার মানে আর আর ইলেকট্রন যে আছে, ইলেকট্রন তো থাকা না থাকার মতোই। আমি তো আগেই বলছিলাম ইলেকট্রনের ভরটা খুব নগণ্য। তাহলে ওর কিন্তু নিউট্রন নাই, আছে শুধু এমপি, আর আছে কি ইলেকট্রন। ইলেকট্রন আর ইলেকট্রনের ভর তো নগণ্য, তাহলে ওটা বিবেচনায় আনা যাবে না। তার মানে আমি বলতে পারি এমএইচ মানে হাইড্রোজেনের ভর ইকুয়াল টু এমপি। মানে হচ্ছে, মানে কি বুঝলে ভাইয়া? মানে হচ্ছে হাইড্রোজেনের ভর আর প্রোটনের ভর সমান। আমি এইটাই বুঝতে চাইছি এতক্ষণ, যে আমার হাইড্রোজেনের ভর কত আর প্রোটনের ভর কত। তাহলে আমি যদি হাইড্রোজেনের ভরটা বের করি, দেখো প্রোটনের ভর কত ছিল? এইটা। দেখো হাইড্রোজেনের ভর এইটা, এইটা। এতক্ষণ আমি যেটা দেখাইলাম, প্রথমে আমি তোমাকে দেখাইলাম একটা পরমাণুর ভর কিভাবে বের করে। পরমাণুর ভর বের কিভাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটে সমষ্টি হচ্ছে পরমাণুর ভর। কিন্তু ইলেকট্রনের ভর যেহেতু খুবই নগণ্য, এজন্য ইলেকট্রনের ভরটাকে আমরা 0 হিসেবে ধরা হয়। আর প্রোটন, নিউট্রন এই দুটো ভর হিসেবে আলটিমেটলি থাকে। তার মানে একটা পরমাণুর ভর হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টি। এখন এটা হচ্ছে আমি নর্মালি যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে পাইছি। এখন যদি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে ধরি,
হাইড্রোজেনের প্রোটন যেটা একটা, ইলেকট্রন একটা, নিউট্রন কয়টা? শূন্যটা। তার মানে ওর মোট ভর হবে কত? নিউট্রন যেটা নাই, তার মানে নিউট্রনের ভর কিন্তু এখানে শূন্য। তাহলে থাকে কি? শুধু প্রোটনের ভর। তার মানে হাইড্রোজেনের ভর আর প্রোটনের ভর সমান। আমি কি বুঝাতে পারছি? এতটুকু যদি বুঝে থাকো তো ভাইয়া, তাহলে হাইড্রোজেনের তুলনায় ভর বলছে, হাইড্রোজেনের তুলনায় ভর, হাইড্রোজেনের তুলনায় ভর যা বের হবে, হাইড্রোজেন আর প্রোটনের ভর যদি সেম, তাহলে প্রোটনের তুলনায় ভর সেম। আমি বুঝাতে পারছি কিনা? আমি বের করতেছি কি হাইড্রোজেনের তুলনায় ভর, মানে হাইড্রোজেনের সাপেক্ষে। তখন হাইড্রোজেনের ভর আর প্রোটনের ভর যদি সমান, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে বের করা যে কথা, প্রোটনের সাপেক্ষে বের করাও কিন্তু সেই কথা। তাহলে আমি কিন্তু আগের বারই প্রোটনের সাপেক্ষে বের করছি, আগের বারই আমি কিন্তু এই যে প্রোটনের সাপেক্ষে পুরোটা বের করছি। এইটাই হবে হাইড্রোজেনের তুলনায় সেম সেম। এটা বোঝানোর জন্য যে হাইড্রোজেনের তুলনায় ভরটাও আমার ঠিক এটাই হবে। দেখো, হাইড্রোজেনের তুলনায় ভর যেটা আর প্রোটনের তুলনায় ভর যেটা সেম সেম, তাহলে এখানে কত হবে? 1। এখানে কত হবে? 1। এখানে কত হবে? এখানে ওইটাই হবে। কত? 5.4 ইন্টু 10⁻⁴, যেটা হচ্ছে শূন্যের কাছাকাছি। এটাকে আর একভাবে লেখা যায় ভাইয়া, বা যেটা অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে, সেই জন্য আমি লিখে দিচ্ছি 1/1840 গুণ। এটা কিভাবে ভাইয়া? বুঝলাম না তো ভাইয়া, কিভাবে লিখলেন? এখন এটা কিভাবে লিখলাম? আমি তো এই 5.4 × 10⁻⁴ নিয়ার অ্যাবাউট 0, এটা আগের অনুযায়ী লিখছি। 1/1840 কিভাবে লিখলাম? তুমি ভাই ক্যালকুলেটরে বসাও, এই পুরো মানটাকে তুমি ক্যালকুলেটরে বসাও, আর এইটাকেও বসাও 1/1840। দেখবা এই যে 1/1840 আর 5.4 × 10⁻⁴, এটা একদম সেম সেম মান। কি বললাম ভাইয়া? এটা একদম সেম সেম মান। 1/1840 তুমি এটা ক্যালকুলেটরে বসাও, 1/1840 ইকুয়াল 5.4 ইন্টু 10⁻⁴ এই দুটো মান একদম সেম। তুমি ক্যালকুলেটরে বসাও ভাই, আমি দেখাই দিচ্ছি তোমাকে। 1/1840 এই দেখো ভাইয়া, 5.4 ইন্টু 10⁻⁴, মানে এই দুটো মান একদম সেম। তাহলে সেম যেহেতু, তাই 5.4 × 10⁻⁴ কে আমি 1/1840 লিখতে পারি। লিখবো কেন ভাইয়া? লিখবো এই ফরম্যাট অনেক সময় এমসিকিউ আসে, এই জন্য আমরা এই ফরম্যাটটা শিখে রাখলাম, একটু ঘুরে শিখে রাখলাম আর কি। জিনিস আলটিমেটলি একই। এই হচ্ছে মোটামুটি আজকের কথা। এখন একটু ভাইয়া রিভিশন দিব যে আজকে কি কি পড়ালাম তোমাদেরকে, আর কিছু বাকি আছে কিনা আমরা একটু রিপিট করে দেখতেছি। দেখো, প্রথম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর আবিষ্কারকের নাম জানলাম। আবিষ্কারক কে? ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন, প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড, নিউট্রনের আবিষ্কারক হচ্ছেন চ্যাডউইক সাহেব। সাল কত? ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে 1897 সালে, প্রোটন আবিষ্কার করা হয়েছে হচ্ছে 1911 সালে, এবং নিউট্রন কত সালে? 1932 সালে। অবস্থানটা কোথায় দেখো, ইলেকট্রন আমরা বলছি যে ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, আর প্রোটন এবং নিউট্রন এই দুটো থাকে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে, একদম নিউক্লিয়াসের মধ্যে তারা সুন্দর করে থাকে। প্রতীকটা কি? ইলেকট্রনের প্রতীক হচ্ছে E-, আমরা জানি। প্রোটনকে হচ্ছে P বা H+ হিসেবে গণ্য করা হয়। এখানে আমরা H+ হিসেবে কেন বলি সেটা কিন্তু আমি ভাইয়া তোমাদের ব্যাখ্যা করছি, কারণ H+ এর মধ্যে শুধু প্রোটন ছাড়া আর কিচ্ছু থাকে না, প্রোটন ছাড়া আর কিচ্ছু থাকে না। দ্যাটস ওয়াই তো আমি H+ কেও প্রোটন বলতে পারি, প্রোটনকেও H+ বলতে পারি। P বা H+ একই জিনিস আলটিমেটলি। এবং নিউট্রনকে কি বলছি? N। আধানের প্রকৃতি কি? আধানের প্রকৃতি হচ্ছে ইলেকট্রনের জন্য হচ্ছে ঋণাত্মক, প্রোটনের জন্য হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের কোনো আধান নিরপেক্ষ, তার কোনো আধান থাকে না, সে কোনো আধান নিতে চায় না। আচ্ছা, প্রকৃত আধান কত? মানে একদম নিজের জিনিস, নিজের যেটা আর কি, আপেক্ষিক না। প্রকৃত আধান পেলাম কত আমরা? ইলেকট্রনের জন্য পেলাম হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, প্রোটনের জন্য পেলাম হচ্ছে +1.6 × 10⁻19 কুলম, নিউট্রনের জন্য পেলাম হচ্ছে 0। তাহলে ইলেকট্রনের জন্য ছিল ঋণাত্মক, এই জন্য আগে হয়েছে ঋণাত্মক, প্রোটনের জন্য ছিল ধনাত্মক, এই জন্য আগে হয়েছে ধনাত্মক। কিন্তু মান দুইটা সাংখ্যিক মান হিসেবে দুইটা কিন্তু সেম সেম। আর নিউট্রনের জন্য আগে যেটা নিরপেক্ষ, সে কোনো আধান নিবেই না। এইখানে একটা জিনিস ভাইয়া যেটা একটু অ্যাড করে নাও, সেটা হচ্ছে দেখো এইখানে একটা কনসেপ্ট আছে।
সেটা হচ্ছে ধরো যখন বিজ্ঞানীরা একদম শুরুর দিকে, সেই একদম শুরুর দিকে তারা মনে করতেন যে এই যে আধানটা 1.6 × 10⁻19, এই মানটা কিন্তু খুবই ছোট। দেখো 1.6 × 10⁻19 এটাকে কিভাবে লেখা যায়, দেখো 1.6 × 10⁻19 এটাকে কিভাবে লেখা যায়, এভাবে লেখা যায় না, 10⁻19। এই ইনভার্স থাকলে সেটাকে নিচে ভাগ করে নিয়ে আসা যায়, তাহলে 10⁻19 এটাকে আবার উপরে উঠে হলে 10⁻19 হয়ে যায়। দেখো তুমি যদি 1.6 খুবই সামান্য একটা মান, নগণ্য একটা মান, এটাকে যদি তুমি 10⁻19 এটা দ্বারা যদি ভাগ করো, ক্যালকুলেট করে দেখো ভাইয়া, একদম খুবই নগণ্য মান হবে। দ্যাট মিনস এই যে মানটা, এই মানটা হচ্ছে খুবই ছোট, মানটা কি খুবই ছোট। এই জন্য বিজ্ঞানীরা শুরুর দিকে মনে করতেন যে এর চাইতে আর কোনো ছোট মান হয় না, আধানের ক্ষেত্রে এর চাইতে আর কোনো ছোট আধান হয় না। এই জন্য এই আধানটাকে আমি সুন্দর করে লিখে দিই যাতে তোমাদের নোট করতে সুবিধা হয়। এই জন্য এই আধানটাকে দেখাই, তো 1.6 × 10⁻19 এই কুলম্ব, এই আধানকে বিজ্ঞানীরা শুরুর দিকে একদম ক্ষুদ্রতম আধান হিসেবে মনে করতেন যে এর চাইতে কোনো ক্ষুদ্রতম হয় না। সেজন্য এই আধানটাকে তারা বলতেন মৌলিক চার্জ বা এলিমেন্টারি চার্জ। বুঝতে পারছি? তাহলে তারা এলিমেন্টারি চার্জ বা মৌলিক চার্জ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, 1.6 × 10⁻19। তাহলে এই আধানকে মৌলিক চার্জও বলা হয়। কেন বুঝতে পারছি ভাইয়া? 1.6 × 10⁻19 এই আধানটা একদম বিজ্ঞানীরা শুরুর দিকে মনে করতেন যে এর চাইতে নিচে আধান হয় না, যেহেতু একদম এটা কি একক মনে করতেন, এর চাইতে নিচে আধান হয় না, এটি সবচেয়ে ক্ষুদ্র মান, এই আধানকে এই জন্য তারা মৌলিক চার্জ বা মৌলিক আধান হিসেবে গণ্য করতেন বা এলিমেন্টারি চার্জ। তাহলে এলিমেন্টারি চার্জের ই লেখা যায় হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। আমি বুঝতে পারছি ভাইয়া? তার মানে এলিমেন্টারি চার্জ বা মৌলিক চার্জটার মানটা কত, এলিমেন্টারি চার্জ বা মৌলিক চার্জের মান কত, 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এর মান কত, 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এখানে একটা দেখো, প্রকৃত আধান ইলেকট্রনের ছিল কত, -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে 1.6 × 10⁻19 কুলম্বকে আমি লিখতে পারি। তাহলে এটাকে আমি বা দিয়ে আরেকটা ভাবে লেখা যায় না, এই মাইনাসটা থাকবে সাথে, এটাকে আমি লিখতে পারি। বুঝতে পারছি ভাইয়া? একইভাবে প্রোটনের ক্ষেত্রে এইটার মানে কি, এটার মানে হচ্ছে আর আগে আছে একটা প্লাস, তার মানে বা দিয়ে যদি আমি লিখি প্লাস লেখা যায় কি যায় না, বলো বুঝলাম কিনা? প্রকৃত আধান 1.6 × 10⁻19 এটাকে বলা হয় তাহলে আগে আছে মাইনাস, তাহলে মাইনাস বলা যাবে। প্রোটনকে এটাকে বলা যদি হয় তাহলে আগে আছে প্লাস, তাহলে প্লাস বলা যাবে। বুঝতে পারছি? আর এটা তো শূন্য। আচ্ছা, এটাই কাট করে দিলাম। তার মানে ইলেকট্রনের প্রকৃত আধানের মান আলটিমেটলি আমরা পেলাম কত, -1.6 × 10⁻19 কুলম্ব বা মাইনাস, এবং প্রোটনের জন্য পেলাম হচ্ছে +1.6 × 10⁻19 কুলম্ব বা প্লাস, আর নিউট্রনের জন্য অ্যাজ ইউজুয়াল শূন্য। এরপর আপেক্ষিক আধান কত পেলাম, ইলেকট্রনের জন্য -1, প্রোটনের জন্য +1 এবং নিউট্রনের জন্য শূন্য। আপেক্ষিক আধানটা কিভাবে বের করছিলাম ভাইয়া, আমি কি বুঝতে পারছিলাম? আপেক্ষিক মানে অন্য কারো সাপেক্ষে, আপেক্ষিক মানে অন্য কারো সাপেক্ষে। তো এখানে আমরা প্রোটনের সাপেক্ষে করছিলাম, তার মানে আপেক্ষিক আধান, ইলেকট্রনের আপেক্ষিক আধান যখন বের করছি তখন যেহেতু প্রোটনের সাপেক্ষে প্রোটনের আধানটা দ্বারা ইলেকট্রন আধানটাকে ভাগ দিছি, তাহলে এইটা দ্বারা যদি এটাকে তুমি ভাগ দাও, দেখো এটাকে এটা দ্বারা ভাগ দিলে প্লাস মাইনাস থাকে আর অন চলে আসে। বুঝতে পারছি? আবার যখন প্রোটনটাকে বের করছি তখন প্রোটনটাকে প্রোটনের সাপেক্ষে বের করছি, তখন দেখো তখন হচ্ছে আমি তোমার করছি, প্রোটনের যে আধানটা আছে সেটা দ্বারা এটাকে ভাগ দিছি, তখন কাটাকাটি গেলে প্লাস অন থাকে। আর নিউট্রনটা যখন বের করছি কার সাপেক্ষে করতেছি, প্রোটনের সাপেক্ষে, যার সাপেক্ষে করবো সেটা দ্বারা ভাগ, তাহলে কাকে ভাগ দিব, নিউট্রনকে, শূন্যকে ভাগ দিব, কি দ্বারা ভাগ দিব, প্রোটনের সাপেক্ষে যেহেতু করতেছি প্রোটনের আধানটা দ্বারা ভাগ দিব। শূন্যকে যদি আমি এটা দ্বারা ভাগ দিই, শূন্যকে দিয়ে 500 কোটি দিয়ে ভাগ দাও, শূন্যকে যদি তুমি 500 কোটি দ্বারাও ভাগ দাও তাও শূন্য বের হবে, তাহলে আলটিমেটলি এখানে কত, শূন্য। আপেক্ষিক আধানের বিষয়টা আমি মনে বুঝতে পারছি। প্রকৃত ভরটা কত, মানে ইলেকট্রনের একদম নিজস্ব ভর কত, 9.1 × 10⁻31 কেজি, আর প্রোটনের হচ্ছে 1.673 × 10⁻27 কেজি, আর নিউট্রনের হচ্ছে 1.675 × 10⁻27 কেজি। এটা হচ্ছে কেজিতে, প্রত্যেকটা কেজিতে দেয়া, তুমি যদি গ্রামে নিতে চাও 1000 দ্বারা গুণ করে নিতে পারো। আর প্রোটন আর হচ্ছে নিউট্রনের মধ্যে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে জাস্ট এখানে 3 আর 5, তফাৎ হচ্ছে 3 আর 5।
মানে নিউট্রনের ভরটা সামান্য স্লাইটলি একটু বেশি, অলমোস্ট সেমই বলা যায় আর কি, কিন্তু সামান্য একটু বেশি। এরপর যদি আপেক্ষিক ভরের বিষয়টা কনসেপ্টটা যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা কত পেয়েছি, কত 5.4 × 10⁻⁴, নিয়ার অ্যাবাউট 0, আর প্রোটনের হচ্ছে 1 এবং নিউট্রনের হচ্ছে 1। আপেক্ষিক ভরটা কিভাবে বের করেছিলাম, ঠিক ওই আপেক্ষিক আধানের মতোই, যে আপেক্ষিক যার সাপেক্ষে, আপেক্ষিক মানে হচ্ছে যার সাপেক্ষে করব সেটা দ্বারা ভাগ দিতে হবে এবং অন্য কারো সাপেক্ষে হবে। প্রকৃত মানে নিজের, আপেক্ষিক মানে অন্য কারো সাপেক্ষে, আর প্রকৃত মানে হচ্ছে একদম নিজের। তাহলে আপেক্ষিক মানে যখন এই ভরটা বের করছি তখন কার সাপেক্ষে বের করছি, প্রোটনের সাপেক্ষে। তো প্রোটনের সাপেক্ষে তখন প্রোটনের ভর দ্বারা ভাগ যাবে, ইলেকট্রনটা যেতে বের করছি, তো ইলেকট্রনকে প্রোটনের ভর দ্বারা ভাগ দিব, ভাগ দাও, তাহলে দেখবা যে এইটা বের হয়ে গেছে। এখানে তুমি 5.4 লিখতে পারো, 5 লিখতে পারো, মোটামুটি অলমোস্ট এরকমই মান আর কি। আর প্রোটনকে যদি প্রোটনের ভর দ্বারা ভাগ দাও, সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ভাগ দিলে 1 বের হবে। নিউটনকে যদি ভাগ দাও প্রোটনের সাপেক্ষে, যেহেতু নিউটনকে যদি তুমি ভাগ দাও, যেহেতু কার সাপেক্ষে, আপেক্ষিক ভর না, প্রোটনের ভর দ্বারা যদি ভাগ দাও, এই দুই এটা তো সেম মান, 3 এর জায়গায় শুধু 5, তাহলে কি এখানে আলটিমেট লন আসে না? আচ্ছা, আমি বোঝাতে পারছি। আপেক্ষিক ভরের জন্য শুধু দুইটা জিনিস মনে রাখবে, আপেক্ষিক মানে অন্য কারো সাপেক্ষে এবং যার সাপেক্ষে হবে সেটা দ্বারা ভাগ হবে, যার সাপেক্ষে হবে সেটা দ্বারা ভাগ হবে এবং যারটা বের করবো সেটা উপরে যাবে। আমি বুঝতে পারছি কিনা? অন্য কারো সাপেক্ষে এবং যার সাপেক্ষে নির্ণয় করতেছি প্রোটনের সাপেক্ষে, তাহলে প্রোটনেরটা নিচে ভাগ যাবে। আর ধরো নির্ণয় করতেছি ইলেকট্রনেরটা, তাইলে নিচে যাবে প্রোটনেরটা, উপরে যাবে ইলেকট্রনটা। ধরো করতেছি নিউট্রনেরটা, তাহলে নিচে যাবে প্রোটনেরটা, উপরে যাবে নিউট্রনেরটা। প্রোটনের সাপেক্ষে যেহেতু প্রোটনকে নিচে রেখে উপরে ইলেকট্রন রাখবো বা নিউট্রন রাখবো, যেটা বের করবো সেটা রাখবো। আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছে। সর্বশেষ হাইড্রোজেনের তুলনায় যে ভরটা, সেটা আমরা পেয়েছি কত, 5.4, ওই সেম একদম প্রোটনের সাপেক্ষে যেটা সেটাই। এটাকে একটু আমরা ভিন্নভাবেও শিখছি আর কি। যে হাইড্রোজেনের তুলনায় ভরটা আমরা পেয়েছিলাম কি, যে একটা পরমাণুর ভর বের করে কিভাবে, একটা পরমাণুর ভর বের করে হচ্ছে ইলেকট্রনের ভর যেহেতু খুবই নগণ্য, তাহলে প্রোটনের ভর আর নিউট্রনের ভর এই দুটোর সমষ্টি হচ্ছে পরমাণুর ভর। তাহলে হাইড্রোজেনের সময় নিউট্রন থাকে না, তার মানে প্রোটনের যে ভর এবং হাইড্রোজেনের যে ভর সেম, একদম স্ট্রেট সেম। তাহলে হাইড্রোজেনের তুলনায় ভর যেটা হবে সেটা কি প্রোটনের তুলনায় সেম না? তার মানে হচ্ছে হাইড্রোজেনের ভর আর প্রোটনের ভর যদি সেম, তাহলে প্রোটনের তুলনায় যে ভরটা বের হয়েছিল আর হাইড্রোজেনের তুলনায় যে ভর একদম সেম। বুঝতে পারছি? তাহলে প্রোটনের সাপেক্ষে যে ভরটা বের হয়েছিল অন এইটা, সেটাই আমরা নিচে বসিয়ে দিচ্ছি। এবং এইটাকে তুমি 1/1840 আকারেও লিখতে পারো। ক্যালকুলেশন যদি করো, এইটা এবং নিচের এইটা একদম হুবহু সেম মান, একদম সেম একদম পুরো মানটা একদম জিরোর কাছাকাছি। এভাবে আমাদের লেখার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় এমসিকিউতে আসে। আচ্ছা, মোটামুটি আজকে এই পর্যন্তই। আর কোনো কিছু কি বাদ গেল? না ভাই, মোটামুটি সবই করানো হয়েছে এই পর্যন্তই। আজকের এই ক্লাসটা যদি তুমি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে থাকো ভাইয়া, পূর্ণাঙ্গ যদি তুমি মনোযোগ সম্পূর্ণ যদি ক্লাসটা করে থাকো, তাহলে আশা করি ভাইয়া, এবং যদি পুরোটা নোট করো, বাসায় গিয়ে যদি সুন্দর মতো পড়ো, তাহলে আমি বিলিভ করি যে এখানে আর তোমার কোনো সমস্যা থাকার কথা না। যেহেতু ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে, তুমি পজ করে করে বারবার দেখো, স্ক্রিনশট নাও, পজ করে করে নোটটা তুলো, নোটটা তোলার পর ভাইয়া কি বলতেছে তার সাথে একটু মিলাই দেখো, একটু চিন্তা করো, তারপর পড়ে ফেলো। তুমি আগে কি করছো, পুরো ছকটা মুখস্থ করছো, অথবা হয়তো তোমাকে এই ছক পড়াই নাই, এরকম হতে পারে তোমার সাথে। এখন ভাইয়া কি করলো, সুন্দর করে 3টা জিনিসকে একসাথে ছক করে দিল, যার ফলে তুমি প্রত্যেকটা জিনিসকে একসাথে তুলনা করে পড়তে পারবা, বিষয়গুলো মাথায় ভালো রিমেম্বার থাকবে। তোমার বইয়ে কিন্তু এভাবে সুন্দর করে সাজানো নাই, আমি ডিটেলসে সুন্দর করে সাজাই দিয়েছি এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তুলনা একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তোমরা ভাইয়া একদম সুন্দর করে ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট নিয়ে হোক, নোট করে হোক, যেভাবে হোক সুন্দর করে যদি পড়ো, এখান থেকে এই টপিকটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার বলতে পারো ভাইয়া, 5 স্টার বলতে পারো। এখান থেকে কিন্তু অসংখ্য এমসিকিউ আসে, যদি তুমি বোর্ড কোশ্চেন দেখো দেখো অসংখ্য এমসিকিউ এখান থেকে আসছে। তো এখান থেকে যদি তুমি টপিকটা সুন্দর মতো করে থাকো, ইনশাল্লাহ সবগুলো এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। মাঝে মধ্যে সিকিউ আসতে পারে 3 মার্কের, তো সেক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। তো আজকের টপিকের যতটুকু মধ্যে পড়ানো ছিল আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করছি।
ইনশাল্লাহ আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি এবং ইনশাল্লাহ তোমরা বুঝবা। আর সর্বশেষ এটা বলবো যে যে ভাই তোমাদের কিন্তু পরীক্ষার খুব বেশি দেরি নাই। তোমরা এসএসসি 27 যারা আছো, 26-এর তো পরীক্ষা বলতে গেলে শেষ, আর 27 যারা আছো তাদেরও কিন্তু অলরেডি অনেকটা সময় শেষ, মাত্র কয়েকটা মাস বাকি আছে। জানুয়ারির শুরুর দিক হচ্ছে তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে। তুমি যদি এই কয়েকটা মাস আছে, মোটামুটি 7 মাসের মতো আছে, 7-8 মাস, এই কয়েকটা মাস যদি তুমি ঠিক মতো না পড়ো ভাইয়া, তাহলে আগে একটা বছর তুমি পড়লা না, আবার এই 7 মাসও যদি না পড়ো, তাহলে তোমার জন্য কিন্তু সামনে খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। তুমি এখন যতটা আনন্দে কাটাচ্ছ, সামনে কিন্তু সময়টা ভালো কাটবে না, তখন কিন্তু উল্টা খারাপ কাটবে। মানুষের সুখ কিন্তু বারবার রিপিট হয়, আজীবন সুখ থাকে না, আজীবন দুঃখ থাকে না। তুমি যদি আগে যা হয়েছে, কিন্তু এখন যদি পুরোপুরি ডিসিপ্লিনড হয়ে যেখানে পড়ো, অনলাইন হোক আর অফলাইন হোক, যেই স্যারের কাছে পড়ো, সেইখানে যদি সুন্দর করে একটু মনোযোগ সহকারে পড়া শুরু করো, ইনশাল্লাহ এই 7 মাসেও তোমার কোর্সটাকে সুন্দর মতো কমপ্লিট করা সম্ভব। এসএসসি সিলেবাস খুবই ছোট, 1 বছর পড়লে খুব সুন্দর মতো পড়া যায়, 1 বছর পড়লে খুব সুন্দর মতো পড়া যায়, 2 বছর সময় লাগে না। তো এখন যদি তুমি বাকি 7 মাস বা 8 মাস যে সময়টা আছে, সেই সময়টা যদি তুমি সুন্দর মতো পড়ো, আশা করি ইনশাল্লাহ একদম সুন্দর মতো পড়লে তুমি ইনশাল্লাহ ভালো কোর্সে করতে পারবে, এবং আশা করি তুমি এসএসসিতে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবে। পরিশেষে একটা কথা বলে বিদায় নিব, সেটা হচ্ছে ভাইয়া, ইনশাল্লাহ এখন থেকে তোমাদের আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে তোমাদের এসএসসি রিলেটেড, তোমাদের এসএসসি সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ আছে, যে ওইখানে ইউটিউব চ্যানেল এসএসসি যত সায়েন্স রিলেটেড আছে আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, প্রতিটা সাবজেক্ট সম্পর্কে অধ্যায় ভিত্তিকভাবে, টপিক ভিত্তিকভাবে আমি ইনশাল্লাহ ভিডিও দিব ইনশাল্লাহ, কনসেপচুয়াল অনুযায়ী একদম বেসিক থেকে ক্লিয়ার করে, টপিক ওয়াইজ, গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ, একদম সম্পূর্ণ অধ্যায়, অনশর্ট ক্লাস বা একদম বেসিক থেকে পুরো পর্যন্ত সব ক্লাস ইনশাল্লাহ ধীরে ধীরে আমি দিতে থাকবো ইনশাল্লাহ। তোমরা যদি ইনশাল্লাহ আমার সাথে কানেক্টেড থাকো, আশা করি অনেক কিছুতে উপকৃত হবে ইনশাল্লাহ। বাকি সময় তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ বা এরপরও ইনশাল্লাহ আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব, আমার জায়গা থেকে ইনশাল্লাহ আমি যতটুকু পারি করব। বাকি তোমরা ভাইয়ের জন্য দোয়া করবা, এবং মূল বিষয় হচ্ছে নিজেরা চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং সম্পূর্ণ যদি ভিডিওগুলো তুমি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমার কোনো বন্ধুর যদি প্রয়োজন হয়, যে বন্ধু বেসিক ক্লিয়ার না অথবা কোনো জায়গা থেকে কোনো কিছু দরকার, সেক্ষেত্রে অবশ্যই বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিবে। টাটা, আল্লাহ হাফিজ।